এত পড়েও রেজাল্ট খারাপ হচ্ছে, আমার করণীয় কি? যদি তোমার অনেক পড়াশোনা করার পরেও রেজাল্ট বারবার খারাপ হতেই থাকে, তার মানে তোমার কিছু স্কিলের প্রবলেম আছে। এই লাস্ট মান্থে এসে এই সমস্ত স্কিলগুলোতে একটু হলেও ফোকাস করতে হবে। স্কিলগুলো ইমপ্রুভ করতে পারলে তুমি রেজাল্ট আসলে ভালো করতে পারবা। কি কি স্কিল, এই বিষয়গুলো নিয়ে একটু ডিটেলস কথা বলার চেষ্টা করি। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো। প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে এক্সাম স্কিল। আমি প্রথমেই মনে করি তুমি অ্যাডমিশনে যদি ভালো করতে চাও তোমাকে এক্সাম স্কিল অর্জন করা লাগবে। এখন তুমি বলবা ভাইয়া এক্সাম স্কিল বলতে কি বোঝাচ্ছেন? দেখো, একটা এক্সাম, সেই এক্সাম তুমি যদি পরীক্ষার হলে বসে দাও, কোচিংয়ের পরীক্ষার হলে বসে দাও, কিংবা মডেল টেস্টের ওই জায়গায় বসে দাও, তুমি 100-র ভিতরে পাচ্ছ মাত্র 40-35। কিন্তু তোমার কাছে এরকম ফিল হচ্ছে যে তুমি যদি ওই পরীক্ষার প্রশ্নটাই বাসায় বসে নিজে নিজে রিল্যাক্সে করো, একা একা সলভ করার চেষ্টা করো, কোনো টাইম লিমিট না থাকে, তাহলে তুমি 100-র ভিতরে 70-75 পর্যন্ত তুলতে পারবা। এর মানে হচ্ছে তুমি জানো প্রশ্নের উত্তর কি হবে, তোমার সিলেবাস কমন, তোমার পড়াশোনা করা আছে, বাট তুমি এক্সাম হলে এক্সিকিউট করতে পারো না। তার মানে তোমার এক্সাম স্কিল নাই। এইটার জন্য কয়েকটা স্ট্র্যাটেজিক মিস্টেক হইতে পারে তোমার। যেমন আমি আমার পেইড ব্যাচের যে সমস্ত স্টুডেন্টগুলো আছে তাদের সাথে যখন 1-to-1 মেন্টরিং করি, তখন আমি দেখি অধিকাংশের ক্ষেত্রেই প্রবলেমগুলো যেগুলো হয় এগুলোকে স্পেসিফিকভাবে আইডেন্টিফাই করা যায়। কি কি প্রবলেম হয়, যেমন ও কি করে, ও হার্ড কোশ্চেনগুলা আগে ধরে, হার্ড যে সমস্ত কোশ্চেন আসে ওগুলাকে আগে ধরে, তারপরে যেগুলো হচ্ছে ক্যালকুলেশন করতে হয় এগুলাকে আগে ধরে, ঠিক আছে। তারপরে ও হচ্ছে কি করে, প্রায়োরিটি সেট করতে পারে না, কোন সাবজেক্ট আগে নিবে কোন সাবজেক্ট পরে নিবে। এই টাইপের প্রবলেমগুলোর ক্ষেত্রে দেখা যায় কি ও মানে কখনোই শেষ করতে পারে না, একটা প্রপার ওয়েতে শেষ করতে পারে না। এই জায়গাতে আমি সবসময় কি সলিউশন দিই, আমি সলিউশন দিই যে তোমার নিজের স্ট্রেংথটাকে খুঁজে বের করো। প্রায়োরিটি সেট করার ক্ষেত্রে নিজের স্ট্রেংথটাকে খুঁজে বের করো। নিজের স্ট্রেংথ খুঁজে বের করলেও সবসময় মাথায় রাখতে হবে ইনফরমেটিভ যে সমস্ত কোশ্চেন আছে ওগুলোকে আগে ধরতে হবে। ধরো তোমার স্ট্রেংথ হচ্ছে ম্যাথমেটিক্সে, বাট তুমি শুরু করবা বায়োলজি দিয়ে। এখন বলবা ভাই আমার স্ট্রেংথ ম্যাথমেটিক্স, বাট আমি শুরু কেন বায়োলজি করব? বিকজ বায়োলজি হচ্ছে ইনফরমেটিভ। বায়োলজি দিয়ে শুরু করলে তুমি দেখবা বায়োলজির 25টা কোশ্চেন মাত্র তুমি 10 মিনিটে একবার রিডিং দিয়ে শেষ করে ফেলতে পারবে, এবং কোনটা কি আছে না আছে তুমি ইচ অ্যান্ড এভরিথিং দাগায় ফেলতে পারবা। ম্যাথমেটিক্সের 25টা কোশ্চেন তুমি কখনোই 10 মিনিটে শেষ করতে পারবা না। ম্যাথমেটিক্সের 25টা কোশ্চেনে যেই পরিমাণ এনার্জি যাবে, বায়োলজিতে তার হাফেরও কম এনার্জি যাবে, আরও কম এনার্জি যাবে। সো এই জন্য আমাদের প্রথমেই এমন জিনিস শুরু করতে হবে যেটা ইনফরমেটিভ। সো ইনফরমেটিভের ক্ষেত্রে আমি সবসময় প্রেফার করি প্রথমে তুমি বায়োলজি দাগাও, তারপরে তুমি কেমিস্ট্রি দাগাও। কেন? কারণ বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি এগুলোতে ইনফরমেটিভ বেশি, তারপরে তুমি ফিজিক্স দাগাও, সবার শেষে তুমি ম্যাথ দাগাও, যদিও তোমার ম্যাথ হচ্ছে স্ট্রেংথের জায়গা। এবার কেন বায়োলজিতে তুমি যদি এরকম চিন্তা করো যে তোমার 25টা কোশ্চেন আছে, এই 25টা কোশ্চেন তুমি প্রথম 10 মিনিটে দাগায় ফেলছো, কেমিস্ট্রিতে 25টা কোশ্চেন আছে, এই 25টা কোশ্চেন তুমি 15 মিনিটে মোটামুটি 13-14-15টা কোশ্চেন ইনফরমেটিভ দাগায় ফেলছো। ইনফরমেটিভ যে জিনিসপত্রগুলো এগুলো সুন্দর মতো দাগায় ফেলছো। ফিজিক্সে ইনফরমেটিভগুলো আগে দাগাইছো, তারপরে যে ম্যাথমেটিক্সগুলো ট্রাই করছো। ম্যাথে যে টোটালি ম্যাথ। সো এইভাবে তুমি যদি প্রায়োরিটি ক্রিয়েট করো, ইনফরমেটিভ কোশ্চেনগুলো আগে দাগাও, দেখবে তোমার মার্ক পাওয়ার প্রবণতা আস্তে আস্তে বেড়ে যাবে, তুমি বেশি মার্ক পাচ্ছ, আগের চেয়ে বেশি মার্ক পাচ্ছ, ডেফিনেটলি আগের চেয়ে একটু হলেও ভালো করবা। সো তোমার এই প্রায়োরিটি সেট করা এবং তোমার হচ্ছে যে প্রপার একটা স্ট্রেংথ ডেভেলপ করে একটা সিকোয়েন্স মেনটেন করা, এটা গুরুত্বপূর্ণ। এছাড়া পরীক্ষার হলে এক্সামের উপর ডিপেন্ড করে অ্যাডজাস্টমেন্টের তো ব্যাপার আছে। ধরো কোনো কারণে বায়োলজি কোশ্চেন অনেক কঠিন হয়ে গেল, তুমি সবসময় প্রায়োরিটি সেট করে রাখছো বায়োলজি, বাট বায়োলজি কোশ্চেন কোনো কারণে অনেক কঠিন হয়ে গেল, সেক্ষেত্রে তুমি অন্যান্য জায়গাতে শিফট করবা। যদি এমন হয় যে বায়োলজির কারণে তোমার মাথা উল্টায় পাল্টায় যাচ্ছে, তাহলে সেটা তো তোমাকে শিফট করতে হবে, বাট প্রপার একটা সিকোয়েন্স মেনটেন করা লাগবে নিজের স্ট্রেংথ উইকনেস অ্যানালাইসিস করে। এটাকে বলা হচ্ছে এক্সাম স্কিল। এছাড়া এক্সাম স্কিলের ভিতরে আরও স্কিল হচ্ছে যে অ্যাকুরেসির দিকে তাকানো। অর্থাৎ তুমি যখন এই একটার পর একটা কোশ্চেন সলভ করতে আসো, তখন তুমি দেখবা যে ওগুলা তোমার কতটুকু কমন। ধরো অ্যাকুরেসির দিকে তাকানো বলতে আমি স্পেসিফিকভাবে এটা বোঝাচ্ছি যে যেটা তুমি শিওর না ওইটা তুমি আন্দাজে দাগায় আসবে না, আন্দাজে দাগানো যাবে না। যেটা তুমি 100% শিওর, যেটা তুমি জানো, যেটা বাসায় পড়াশোনা করছো, যেটা সম্পর্কে তোমার একটা কনফিডেন্স আছে যে এটাই হবে কারেক্ট অ্যান্সার, ওইটা দাগায় আসা। সেটা যদি 100-র ভিতরে তুমি মাত্র 40টা দাগাইতে পারো, 40টাই দাগায় আসো, বাট 40টা শিওর দাগায় আসো, আন্দাজে দাগানো যাবে না। আন্দাজে দাগাই ফেললেই ওই 100-র ভিতরে
তুমি দেখা যাচ্ছে যে 80টা দাগায় আসলা, 40টা শিওর দাগাইছো, বাকি 40টা আন্দাজে দাগাইছো। আন্দাজে দাগানোর ফলে 32টাই তুমি করছো ভুল, কারেক্ট করছো মাত্র 8টা। ঠিক আছে, এতে যে নেগেটিভ মার্কিং যেই রকম মানে পিছায় যাবা, এতে তুমি হচ্ছে যে কখনোই জিনিসটাকে কভার করতে পারবে না। সো আমি সবসময় প্রেফার করব তুমি একদম 100% কারেক্ট যেগুলো করতে পারবা, যেগুলো তুমি কনফিডেন্ট যেগুলো হবে কারেক্ট আনসার, ওগুলো দাগাও। এই যে 100% কারেক্টগুলো দাগায় আসা, নিজের কনফিডেন্ট জোনটাকে খুঁজে বের করে দাগায় আসা, এটাও একটা এক্সাম স্কিল। এই স্কিলটা প্র্যাকটিস করতে থাকলে তোমার ভুলের সংখ্যা কমে যাবে, অ্যাকুরেসি বাড়বে এবং তুমি ফাইনালি রেজাল্ট ভালো করবা। এক্সাম স্কিল ছাড়াও রেজাল্ট খারাপ হওয়ার পিছনে আরেকটা বড় রিজন হচ্ছে এনাফ প্র্যাকটিস না করা। বাসায় এনাফ যদি তুমি কোশ্চেন সলভ না করো, এনাফ কোশ্চেন সলভ না করো, তাহলে তুমি পরীক্ষার হলে যে প্রশ্ন সলভ করতে যে অ্যাডাপ্ট করতে পারবে না, টাইমিং হবে না, অনেক ক্ষেত্রে বেশি সময় লাগবে, অনেক ক্ষেত্রে কোশ্চেন সলভ করতে যে মাথা গরম হয়ে যাবে, অনেক ক্ষেত্রে প্রশ্ন সলভ করতে যে ফর্মুলা মনে পড়বে না, ইনফরমেশনগুলো কারেক্ট ওয়েতে মনে পড়বে না। সো এই জিনিসপত্রগুলোকে তোমাকে যদি অ্যাডাপ্ট করতে হয়, তাহলে ট্রাই করতে হবে বাসায় বসে পর্যাপ্ত পরিমাণ প্রশ্ন সলভ করা। আমি একটা কমন প্রবণতা দেখি যে কোশ্চেন ব্যাংক সলভ করতে যে একা কোশ্চেন ব্যাংক সলভ করতে যে মাথা গরম হয়ে যাচ্ছে, মাথায় প্রশ্ন ব্যাংকের সলিউশন আসতেছে না, এই জন্য ও আর কন্টিনিউ করে নাই। আমার প্রশ্ন হচ্ছে তুমি কেন কন্টিনিউ করো নাই? তোমার যদি চান্স পেতে হয়, তোমার যদি হচ্ছে এক্সাম স্কিল অর্জন করতে হয়, তাহলে কোশ্চেন ব্যাংক সলভ করার তো বিকল্প নাই। তাহলে তুমি যে কোনোভাবে সেটা সলভ করো। তুমি একা সলভ করতে পারলে একা সলভ করো, একা সলভ করতে না পারলে তোমার ফ্রেন্ডের হেল্প নাও, টিচারের হেল্প নাও, আমাদের হেল্প নাও, বাট তুমি অ্যাটলিস্ট 3 থেকে 4 বার কোশ্চেন ব্যাংকটা ভালো করে দেখে যাও। কখন কোন কোশ্চেন ব্যাংক সলভ করবা এটাও একটা ম্যাটার। সো তুমি অন্তত 3 থেকে 4 বার কোশ্চেন ব্যাংকটা ভালো করে দেখে যাও, আরো বেশি বার করতে পারলে তো আরো ভালো। কোশ্চেন ব্যাংক সলভ করার বিকল্প নাই। সো এটা তুমি সবচেয়ে বেটার ওয়েতে ট্রাই করবা যে কোশ্চেন ব্যাংক যত ভালো করে সম্ভব সলভ করে যাইতে। এছাড়া কোশ্চেন ব্যাংক সলিউশন করা ছাড়াও আরেকটা মেইন প্রবলেম আমি যেটা দেখি সেটা হচ্ছে রিভিশন। দেখো যে সমস্ত স্পটগুলা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, ওই সমস্ত স্পটগুলা বারবার রিভিশন আমরা দিয়ে যাই না। বারবার রিভিশন না দেওয়ার কারণে একটা প্রশ্ন আমরা জাস্ট পরীক্ষার হলের আসার আগে একবার বা দুইবার দেখে আসছি, পরীক্ষার হলে এসে আমার মনে হচ্ছে আরে এটা তো আমি পারি, এটা তো আমি দেখছি, বাট তুমি কনফিডেন্ট না যে এটা কারেক্ট অ্যান্সার, এটার অ্যান্সার এটা হবে। এর কারণ হচ্ছে তুমি জাস্ট একবার দেখে আসছো। এটা যদি তুমি 8 থেকে 10 বার পড়ে আসতা, 8 থেকে 10 বার রিভিশন দিতা, তাহলে দেখতা যে পরীক্ষার হলে যে ওই জিনিসটা তোমার কনফিডেন্স দিত, তুমি ফিল করতে যে এটাই কারেক্ট আনসার। সো কমন স্পট, কমন প্রশ্ন, কমন জায়গাগুলোতে তোমাকে পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প রাখা যাবে না। সো আশা করছি এই জিনিসপত্রগুলো তুমি কারেক্ট করে নিবা। সময় কম সময়ের ভিতরে এখন এই লাস্ট মান্থের দিকে এসে তোমাকে এই সমস্ত জিনিসপত্র কারেক্ট করতে হবে। তুমি যদি আমার থেকে হেল্প নিতে চাও, আমার ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক সলিউশন কোর্স আছে, এছাড়া আমার হচ্ছে ভার্সিটি ক কেমিস্ট্রি কোর্স আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ 50টা টপিকের কোর্স আছে। কোন বিষয়ে তোমার হেল্প লাগবে সেটা তুমি আমাদের ওয়েবসাইটে যে আমার কোর্সগুলো দেখলে বুঝতে পারবে, প্রত্যেকটা কোর্সের ফিচার আছে। আর তোমরা যারা আমার থেকে ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক সলিউশন কোর্সে ডিসকাউন্ট চেয়েছিলা, 2500 টাকার কোর্স, আমি কিন্তু তোমাদের কথা ভেবে 1000 টাকা কমায় 1500 টাকায় ভর্তির সুযোগ দিছি মাত্র 5 দিন। সো তার ভিতরে একদিন চলে গেছে। যারা এখনো চেক আউট করো নাই, চেক আউট করে নিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি হেল্পফুল লাগে তাহলে অবশ্যই তোমার ফ্রেন্ড সার্কেলে শেয়ার করবা। আল্লাহ হাফেজ।